আসসালামু আলাইকুম। সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী সাখাওয়াত। আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক রুমেল খান। শুরু করছি ক্রিকেট নিয়ে। গত 2 দিন গোল টেস্টে চালকের আসনে ছিল বাংলাদেশ। তবে তৃতীয় দিনের দৃশ্যপটে আসছে পরিবর্তন। চালকের আসনে বাংলাদেশকে অনেকটা হটিয়ে ম্যাচের অনেকটা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা শেষ দিনে তৃতীয় দিনে 368 রান সংগ্রহ করে। শ্রীলঙ্কার পক্ষে প্রাথম নিশাঙ্কা 187 রান সংগ্রহ করে, যদিও তিনি 13 রানের জন্য ডাবল সেঞ্চুরি করতে পারেনি। তবে দিন শেষে শ্রীলঙ্কা মাত্র 127 রান পিছিয়ে আছে। এখন দেখার বিষয় বাংলাদেশের এই ম্যাচটা কোন দিকে যায়। যেখানে বোলারদের একটা ভালো সুযোগ ছিল, সেখানে বোলাররা কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমরা দেখতে পেয়েছি যে একজন ব্যাটসম্যানকে ডাবল হান্ড্রেড করতে দেয়নি বোলাররা, এটা তাদের একটা সাফল্য। কিন্তু ওভারঅল শ্রীলঙ্কা দলের ব্যাটিংয়ের যে রানের যে ফ্লোটা ছিল সেটাকে কিন্তু আটকে রাখতে সক্ষম হয়নি বাংলাদেশের বোলাররা। এখানে তারা একটু ব্যর্থই হয়েছে। এখন দেখার বিষয় কালকে ডে 4-এ তারা কিভাবে বোলিং করে। আমরা যদি একটু ম্যাথিউস ইস্যুটা নিয়ে কথা বলি, ম্যাথিউস মাত্র 39 রান আউট হয়ে যান। ম্যাথিউসের এটা সম্ভবত লাস্ট টেস্ট। হ্যাঁ, বিদায় টেস্ট। আমরা এটা বিদায় টেস্ট, কিন্তু সম্ভবত লাস্ট ইনিংস। কারণ যদি বাংলাদেশ পরবর্তীতে ব্যাটিং করার পরে আবার ম্যাথিউস ব্যাট পায় কিনা সেটা একটা দেখার বিষয়। তো ম্যাথিউসের সাথে আমরা জানি যে এর আগে টাইম আউট নিয়ে বিশ্বকাপের টাইমে একটা খুব শোরগোল চলছিল। সেই ক্ষোভটা কিন্তু এখনো ম্যাথিউস দেখিয়েছেন। এবং শেষ পর্যন্ত যদি তিনি বলে থাকেন যেটা আম্পায়ার বলবো বাংলাদেশ এরকমটা করবে, তিনি ভাবতে পারেননি। তো সেই জায়গায় বাংলাদেশ কিন্তু আজকে তাকে গার্ড অফ অনার দিয়েছেন। এই বিষয়টা কিভাবে দেখছেন? এইটাই হচ্ছে খেলার স্পিরিট। মাঠের বাইরে যতই দ্বন্দ্ব সংখ্যা থাকুক বা থাকতে পারে, কিন্তু পরবর্তী ম্যাচে সেগুলোর মাথায় রেশ না রেখে কাঁধে কাঁধ মিলে লড়াই করাটা হচ্ছে ক্রিকেটের ভ্রাতৃত্ববোধ। ম্যাথিউসের প্রতি গার্ড অফ অনার দিকে বাংলাদেশের প্লেয়াররা সেই দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করি। এটা অবশ্যই ক্রিকেটের জন্য ভালো খবর। তবে বিসিবিতে আসছে আমূল পরিবর্তন। বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তিনজন নতুন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। সেখানে পর্যটন খাত বিষয়ক শাকাত হোসেনকে ক্রিকেট উপদেষ্টা পর্যটন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কমিটির ক্রিকেট উপদেষ্টা হিসেবে মনোনীত করেছে সৈয়দ আবিদ হাসান সামিকে, এবং প্রেসিডেন্টস কমিটির আইন উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার শেখ মেহেদীকে। এখন এই পরিবর্তনটা হলে বিসিবিতে আসলে কিরকম কাজ হতে পারে? আমরা কিন্তু এর আগে দেখি যে ফারুক আহমেদ থাকাকালীন সময়ে কিন্তু সেভাবে আসলে কমিটিগুলো গঠন করা হয়নি। তো সেক্ষেত্রে বিসিবির নতুন প্রেসিডেন্টের এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এক একজনের কাজের ধরনটা এক এক রকম হয়। ফারুক একভাবে চেষ্টা করেছেন, এখন নতুন প্রেসিডেন্ট এসেছেন আমিনুল ইসলাম বুলবুল, তিনি হয়তো তার মতো করে চেষ্টা করছেন ঝিমিয়ে পড়া এই খেলাটিকে কিভাবে আবার হারানো গৌরবটাকে বা প্রচার প্রসারে বা আইনগত সমস্যা থাকলে সে কিভাবে সামাল দেয়, সবকিছু ভেবে চিন্তে হয়তো তিনি এইখানে কিন্তু ভাই একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমাদের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল কিন্তু বলেছেন আমি টি-20 খেলতে এসেছি। আমরা কিন্তু সেই ধারাবাহিকতাটা দেখতে পাচ্ছি। তিনি মাত্র ছুটি কাটে ইংল্যান্ড থেকে আসছেন, এবং এর মধ্যে হঠাৎ করে তিনি আজকে নতুন 3জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। আসলে কি তিনি টি-20 খেলা শুরু করে দিয়েছেন? তার কথা কাজে তো এখন পর্যন্ত দেখছি মিলিয়ে আছে। তিনি নিশ্চয়ই সেভাবেই তিনি প্রস্তুতি নিয়েই এই দায়িত্বে বা এই চেয়ারে বসেছেন। এখন দেখার বিষয় যে তিনি তার কথা কাজকে কতটুকু কথা কাজে সমন্বয়টা করতে পারে, সেটা সময় অ্যাকচুয়ালি বলে দেবে। আমরা ফিরছি আর্চারিতে আগামীকাল আলিফ সৌন্দর্যের জন্য লড়াই করবে। এর আগে কিন্তু একদিনে 4টি ম্যাচ জিতে তিনি ফাইনালে চলে গেছেন। তো আলিফের বিষয়ে সিঙ্গাপুরে বাংলাদেশ আর্চারি দল গেছে। ক্রীড়ামোদীরা সাম্প্রতিক সময়ে যারা আর্চারি নিয়ে খোঁজখবর রাখেন তারা খুবই হতাশই ছিলেন, কারণ সাম্প্রতিক সময়ে আর্চারিতে বাংলাদেশের তেমন কোনো সাফল্য আসছিল না। এইখানেও যে আসবে তেমনটা খুব একটা আশাবাদী কেউ ছিলেন না, বা আশাবাদ কেউ ব্যক্ত করেনি। কিন্তু অপ্রত্যাশিতভাবে আলিফ হোসেন রিকার্ভে উনি কিন্তু ফাইনালে উঠে গেছেন। তার মানে বাংলাদেশের মিনিমাম রৌপ্য পদক কিন্তু কনফার্ম। আমরা বাংলাদেশি সাপোর্টার হিসেবে আমরা মনে প্রাণে চাইবো যেন কাল যেন আলিফ হোসেন বাংলাদেশের জন্য স্বর্ণপদক নিয়ে আসতে পারেন। আমরা সেটাই আমরা চাচ্ছি। ফিরছে ঘরোয়া ফুটবলে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের পর থেকে ক্যাবরেকারিনের তুমুল সমালোচনার মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যে আমরা জানি যে শাখাওয়াত হোসেন বিসিবির বাফুফে কমিটির সদস্য, তিনি কিন্তু বলেছেন যে 18 কোটি মানুষের মুক্তির জন্য আমি ক্যাবরেরার পদত্যাগ চাই। যদিও এটা নিয়ে পরে বাফুফেতে একটা অন্দরকন্দলের তৈরি হয়েছে, যেটা নিয়ে কিন্তু জলগোলা কম হয়নি। তো
ক্যাবরেরাকে নিয়ে সর্বশেষ কি আপডেট আছে? তিনি কি বাংলাদেশ ফুটবলে আর কিছুদিন থেকে যাচ্ছে কিনা? আমরা যতটুকু জানতে পেরেছি যে বাফুফের নির্বাহী কমিটির সদস্য শাহিন জি এই কথাটি যে বলেছেন বা ওই সভাতে বা প্রেস কনফারেন্সে বলবেন, এটা বাফুফের প্রেসিডেন্ট বা অন্য কেউ ঘুণাক্ষরকারা তারা চিন্তা অনুমান করতে পারেন। এই জন্য তারা শাহিনের এই কথা শুনে তারা খুব সভাপতি তারা আনকমফোর্ট ফিল করেছেন এবং তারা বলেছেন যে আমরা এটি আশা করিনি। যতদূর আমরা শুনেছি শাহিনকে তারা এই বিষয়টা নিয়ে তারা অনেক চাপের মুখে রেখেছেন। তারপর শাহিন কিন্তু তার বক্তব্য অটল, তিনি কিন্তু গণমাধ্যমে বলেছেন যে আমি আমার আগের যে মতামত ব্যক্ত করেছি সেইটা থেকে আমি এখনো সরে আসিনি। এখন এখানে কি বাপু ভাইয়া শাহিনকে শোকজ করার একটা বিষয় থেকে যায় কিনা? কারণ আমরা যদি জানি যে রুলস এবং রেগুলেশনস বাপু ভাই কিন্তু এটা সমর্থন করে না। আমার মনে হয় না তিনি কোনো শোকজ খাওয়ার মতো কাজ করেছেন বা কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছেন, কারণ তিনি তো গোপন কোনো কথা ফাঁস করেননি। তিনি জাস্ট বলেছেন যে একটা মানুষের কথা, তার একটা দাবির কথা বলেছেন, তাকে সরাতে হবে। আর যতদূর আমরা জানতে পেরেছি একটা বাবুবের একটু সোর্স থেকে, যে কাবরেরাকে হয়তো আগামী হংকং ম্যাচ পর্যন্ত বা অক্টোবর পর্যন্ত কাবরেরাকে রেখে দেওয়া হবে। এই কেন সেটারও একটু ব্যাখ্যা আছে, কারণ হুট করে যদি এখন কাবরেরাকে বাদ দেওয়া হয় তাহলে নতুন কোচ পেতে তো একটু সময় লাগবে। অথচ আমাদের হাতে তো সময় কম, সামনে তো ম্যাচ আছে, কয়েক মাস পরে ম্যাচ আছে, দলটা নতুন কোচের আন্ডারে গুছিয়ে খেলতে তো একটু সময় লাগবে। হ্যাঁ, নতুন কোচের কথা যখন আসছে তখন আমরা ফিরছি রিয়াল মাদ্রিদ এবং আল হিলালের ম্যাচ নিয়ে। নতুন কোচের আন্ডারে জাবি আলোনসোর প্রথম ম্যাচ কিন্তু ছিল এটা, এবং সেই ম্যাচে আল হিলালের মতো একটা ক্লাবের সাথে কিন্তু তারা ড্র করে। প্রথমে রিয়াল মাদ্রিদ গার্সিয়ার গোলে কিন্তু এগিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ম্যাচটা 1-1 ড্রতেই মীমাংসিত হয়। এখন নতুন কোচ যদি রিয়াল মাদ্রিদের মতো একটা ক্লাবকে দাঁড়া করাতে না পারে, সেক্ষেত্রে আমাদের মানে ক্লাবটাকে যে মানে আমাদের যে ফুটবলটাকে দাঁড় করে দেবে, এটা কিন্তু প্রায় অসম্ভব একটা ব্যাপার। তবে সেক্ষেত্রে হয়তো একটা ভালো ডিসিশন নিয়েছেন। তবে রিয়াল মাদ্রিদ এবং আল হিলালের ম্যাচটা ড্র হওয়া বিষয়টা কিভাবে দেখছেন? এটা ক্লাব বিশ্বকাপে সবসময় যে শক্তিশালী দল জিতবে এমনটা না, মাঝে মাঝে কিন্তু আপসেট ঘটে বা একটি চমক সৃষ্টি হয়। রিয়াল মাদ্রিদ আল হিলালের ম্যাচটা ছিল অনেকটা সেরকম চমক সৃষ্টিকারী ম্যাচ। আল হিলাল আমরা জানি যে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমারের সাবেক ক্লাব, নেইমার যদি এই ক্লাবে নেই, কিন্তু আল হিলালের কিন্তু একটা মধ্যপ্রাচ্যে বা এশিয়া মহাদেশে কিন্তু তাদের একটা ওজন আছে বা একটা ব্র্যান্ডিং আছে। তারা যে মোটামুটি ভালো দল, তারা রিয়াল মাদ্রিদের ম্যাচে তারা তাদের সর্বশক্তি দিয়ে তার খেলে তারা সেটা কিছুটা হলেও প্রমাণ করতে সক্ষম। তবে এইখানে কিন্তু সফল সিমিওনে ইনজাগি। আমরা যখন দেখলাম যে ইন্টার মিলান থেকে তাকে যখন বের করে দেওয়া হলো, তখন কিন্তু তিনি আল হিলালে যোগ দিলেন। তার জন্য যতটা আশাব্যঞ্জক, ঠিক ততটাই হতাশা হচ্ছে জাবি আলোনসোর জন্য। হ্যাঁ, জাবি আলোনসো একজন খেলোয়াড়ি জীবনে যতটা বড় মাপের খেলোয়াড় ছিলেন, কোচ হিসেবে অ্যাকচুয়ালি তিনি এটা তার জন্য একটা অ্যাসিড টেস্ট, হ্যাঁ, একটা পরীক্ষার মতো। আর এই ক্লাব বিশ্বকাপটাও হতে চাচ্ছে তার জন্য একটা বড় একটা চ্যালেঞ্জের জায়গা। তিনি সেই চ্যালেঞ্জে কতটুকু উত্তরাতে পারবেন সেটা কিন্তু এখন দেখতে হবে আমাদের। ধন্যবাদ ভাই সুন্দর আলোচনার জন্য। সবুজ বাংলা সবুজ মাঠের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে খেলার বিভিন্ন আপডেট নিয়ে। সে পর্যন্ত সবুজ মাঠের সাথেই থাকুন। ধন্যবাদ।